বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গোটা ইসরায়েল গুড়িয়ে দেওয়ার মিশনে ইরান, একের পর এক রকেট মিসাইল হামলায় বিপাকে তেল আবিব, কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। মধ্যপ্রাচ্যের 27 মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, ইসরায়েলের বিভিন্ন স্থানে বাজছে সাইরেন। মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর, ভান্ডারে প্রস্তুত 1,500 ব্যালিস্টিক মিসাইল, শত্রুদের চোখ ফাঁকি দিতেই এই কৌশল, বলছে প্রশাসন। অত্যাধুনিক সমরাস্ত্রে ঠাসা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তালিকায় আছে সুখোই 24, মিগ-29 এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বক্তব্য ভাইরাল, ইঙ্গিত দিয়েছিলেন আলোচনার আড়ালে সংঘাতের শঙ্কা, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে দেন সতর্কবার্তা। খামেনিকে হত্যার পর যেন গায়ে আরও বেশি জ্বালা ধরে গেছে ইরানের। একযোগে মধ্যপ্রাচ্যের 27 মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান, এমনকি ইসরায়েলে ব্যাপক হারে হামলা শুরু করে দিয়েছে ইরান। একের পর এক তেল আবিবের বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে রকেট আর মিসাইল হামলা। ভিডিও ফুটেজে দেখা যায় বেশ কয়েকটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি বলছে ইসরায়েলের তেলনৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর, হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতেও আক্রমণ করেছে ইরান। তারা বলছে ইরানি বাহিনী এক ভিন্নধর্মী ও কঠোর প্রতিশোধের পদক্ষেপ বাস্তবায়ন করবে। ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ক্ষোভ ও প্রতিশোধের নেশায় ফুঁসছে ইরান। এমন পরিস্থিতিতে স্মরণকালের ভয়াবহ আক্রমণের হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে এরই মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমা বর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে 6ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেলনৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শোকে মুহ্যমান গোটা জাতি, নেতা শূন্য হয়ে গেছে তেহরান। এর মধ্যে 7 দিনের ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজেছে আল জাজিরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী 3 সদস্যের একটি পরিষদ দেশটি দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। ইরানের উপর ইসরায়েলি বা যুক্তরাষ্ট্রের হামলা কিংবা শীর্ষ নেতৃত্বের গুপ্ত হত্যার আশঙ্কার মধ্যেই এক মাস্টার প্ল্যান নিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও লারিজানি দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নেই বললেই চলে, কারণ এই পদের জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব যদি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, সেক্ষেত্রে দেশ পরিচালনার জন্য যারা যোগ্য প্রার্থী তিনি তাদেরই অন্যতম। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভবত 3 জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি, সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খামেনির নাতি হাসান খোমেনি। খামেনির মৃত্যুর পর এখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ক্ষমতার ভারসাম্য, ধর্মীয় কর্তৃত্ব এবং সামরিক প্রভাব, এই 3 উপাদানের সমন্বয়ে নির্ধারিত হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। বিশ্লেষকদের মতে বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।
ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ তথ্য জানিয়েছে দি ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তেল আবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। রাশিয়া সতর্ক করে বলেছে, এমন সামরিক অভিযান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিতে হবে। এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও পরিস্থিতির মধ্যে আরও অবনতির ঝুঁকিও রয়েছে। এর আগেও শনিবার ইরানে চালানো হামলার নিন্দা জানিয়ে রাশিয়া এক বিপজ্জনক অভিযান হিসেবে উল্লেখ করে এবং বলে এটি পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরানের সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স্ট নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। আমরা শোকাহত। আমি বলছি, আমরা শোক পালন করছি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী। তাদের দাবি এটি নাকি বিশ্বের ১ নম্বর সেনাবাহিনী। কখনো শক্তিশালী বাহিনীও এমন থাপ্পড় খায় যে উঠতে পারে না। তারা বলে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জাহাজ অবশ্যই বিপজ্জনক, তবে জাহাজের চেয়েও বিপজ্জনক হলো আমাদের সেই বিশেষ অস্ত্র, যা ওই জাহাজকে অনায়াসেই সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট বলেছেন, ৪৭ বছর ধরে আমেরিকা আমাদের ধ্বংস করতে পারেনি। তিনি নিজের জনগণের কাছে এই ব্যর্থতার অভিযোগ করেছেন। দীর্ঘ ৪৭ বছর তারা ইসলামী প্রজাতন্ত্রকে কিছুই করতে পারেনি। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, ভবিষ্যতেও আপনারা এটি করতে পারবেন না। আলোচনার আগে এই ফলাফল নির্ধারণ করা একটি ভুল ও বোকামি। আপনি আলোচনার ডাক দিয়ে কেন ফল আগেই চাপিয়ে দিচ্ছেন? বলছেন অমুক চুক্তিতেই আসতে হবে। এটি তো বোকামির কাজ। আমেরিকার নেতা, সিনেটর এবং প্রেসিডেন্ট এই বোকামিই করছেন। প্রেসিডেন্ট মাঝে মাঝে হুমকি দেন এবং নানা শর্ত আরোপ করেন। তিনি বলেন কি করতে হবে আর কি করা যাবে না। এর অর্থ তারা ইরান জাতির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। ইরান জাতি তাদের ইসলামী ও শিয়া আদর্শ ভালোভাবে জানে। আমাদের শহীদের তালিকা এবং আত্মত্যাগের পরিধি অনেক বড়। বিদ্রোহী ও অর্থলোভী হোতা ছাড়া বাকি সবাই আমাদের আপনজন। নিরাপত্তা রক্ষী থেকে সাধারণ পথচারী সবাই আমাদেরই সন্তান। এমনকি যারা বিদ্রোহীদের সাথে ছিল তারাও আমাদের সন্তান। তারা ভুল করেছে, আল্লাহ যেন তাদের ক্ষমা ও রহমত দান করেন। ইসলামী প্রজাতন্ত্র এবং জনগণ একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। ইরান প্রজাতন্ত্র মানেই হলো এই সুদৃঢ় ইরান জাতি। এই জাতি দেশের উন্নতির জন্য সর্বদা সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এখন দেশটির রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন। মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করে বিশেষজ্ঞ মণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। এদিকে রবিবার ভোররাত থেকে তেহরানে আবারও হামলা শুরু হয়েছে এবং গত কয়েক ঘন্টা ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে শোক এবং উচ্ছ্বাস দুটোই দেখা গেছে ইরানিদের মধ্যে। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে শনিবার রাতে ইরানের কাজার শহরে উদযাপন করতে দেখা গেছে সেখানকার অধিবাসীদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আতঙ্কে বহু লোকজনকে শহর ছেড়ে যেতে দেখা গেছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা হওয়ার পর এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি সহ কাতার, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ছোড়া বেশ কিছু মিসাইল কাতারের কর্তৃপক্ষ প্রতিহত করেছে বলে জানিয়েছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বেশ কিছু মিসাইল ভূপাতিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। শনিবার সকালে ইরানে হামলা চালানোর কিছুক্ষণ পরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলা চালায় ইরান। জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ বেশ কিছু শহরে বিমান হামলার সতর্ককারী সাইরেন শোনা যায় এবং সেসব এলাকার নাগরিকদের মাটির নিচের বাংকারে স্থানান্তরিত করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, আব্বাস আরাকচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে। শনিবার সারাদিন ধরে চলা হামলায় ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি মেয়েদের প্রাথমিক স্কুলে ইসরায়েলের হামলায় 40 জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয় ও বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবনের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর থেকে জানা যাচ্ছে যে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এদিকে শনিবার বিকাল থেকেই ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। শনিবার সকালে ইরানে হামলা শুরু হওয়ার পরপরই এক দফা সাইবার হামলাও চালানো হয় সেখানকার সরকারি ও সামরিক কিছু ওয়েবসাইট লক্ষ্য করে। ইরানের স্থানীয় সময় সকাল 9:30টার কিছুক্ষণ পর তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহর থেকে মিসাইল হামলার খবর পাওয়া যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান যে ইরানে তারা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। সে সময় তিনি ইসরায়েলে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন। তার কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তেহরান ছাড়া কেরমানশাহ, কম, লোরেস্তান, কারাজ ও তাবরিজ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিও পোস্ট করে জানান যে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান চালিয়েছে। ভিডিওতে তিনি বলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সেলা ভ্যান ডার লেয়েন মনে করিয়ে দেন যে ইউরোপিয়ানরা ইতিমধ্যেই ইরানের হত্যাকারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে উল্লেখ করেছে এবং মন্তব্য করেছে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে উস্কানিমূলক হামলা হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তার বিবৃতিতে তিনি ইরানের পদক্ষেপেরও সমালোচনা করেছেন এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মানার তাগিদ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানি টেলিভিশন জানিয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি সহ আরও বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হওয়ায় এখন রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে তা নিয়ে চলছে আলোচনা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রেকর্ড করে প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেছেন, একটি সামরিক লিডারশিপ কাউন্সিল গঠনের চেষ্টা করা হচ্ছে এবং সংবিধান অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মিস্টার লারিজানি বলেন, সংবিধানের 111 অনুচ্ছেদে বলা আছে, যে কোনো কারণে নেতা না থাকলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নেতৃত্ব গ্রহণ করবেন। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণার পর তার কিছু সমর্থক রাস্তায় নেমে এসেছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো। মাশহাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও
ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে। ফার্স নিউজ এজেন্সি বলছে, ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানের লোকজন রেভলিউশন স্কোয়ারের দিকে যেতে শুরু করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি ভিডিও বার্তা প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এতে তিনি বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে এবং তাদের মূল্য দিতে হবে। এবং তিনি আরও বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে নিজেদের তৈরি করেছি, এমনকি ইমাম খামেনি শহীদ হলে কি করা হবে তার জন্যও পরিকল্পনা তৈরি করা হয়েছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না করতে সতর্ক করেছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান জানিয়েছে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। সেটা তাদের না করাই ভালো। তারপরে যদি তারা সেটা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। এদিকে ইরান রাতভর ও রোববার সকালে দুবাই ও ইসরায়েলে হামলা চালিয়েছে। এইসব হামলায় ক্ষয়ক্ষতির ছবিও সামনে আসতে শুরু করেছে। দুবাইতে ইরানের লক্ষ্যবস্তু ছিল এমিরেটস আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র শনিবার সন্ধ্যায় তেল আভিভের বেশ কিছু আবাসিক ভবনে আঘাত করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ঘিরে বিশ্বের মুসলিম দেশগুলো নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ বলছে অবিলম্বে এই সংঘাত থামাতে হবে, আবার কেউ ইরানের পক্ষ নিচ্ছে, কেউ কেউ আবার ইরানের নিন্দা করতে ব্যস্ত। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই যুদ্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গিয়েছে। ইন্দোনেশিয়া সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। প্রয়োজনে প্রেসিডেন্ট তেহরানে গিয়ে আলোচনায় বসতেও রাজি আছেন। যুক্তরাষ্ট্র ইরান চলমান আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশ ওমান এই সহিংসতা নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, আমি হতাশ। সক্রিয় ও গুরুতর আলোচনাগুলো আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ও বিশ্ব শান্তির স্বার্থে কোনো সাহায্য করবে না। তিনি আরও লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই, আরও ওতপ্রোতভাবে এই পরিস্থিতিতে জড়াবেন না। এটি আপনার যুদ্ধ নয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে ইরানের নিন্দা করেছে। তারা উল্লেখ করেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি যেখানে যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের হামলাকে চরমভাবে নিন্দনীয় বলে ঘোষণা করেছে। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনের বুলেটিনে বলা হয়েছে, এটি একটি বিপজ্জনক উত্তেজনা এবং ভীতিকর কাজ, যা নাগরিকদের হুমকির মুখে ফেলে দিয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলা করায় বাহরাইনও তেহরানের নিন্দা জানিয়ে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহিনী ঘাঁটিকে লক্ষ্য করেছিল। দেশটি এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলাকে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অতিরিক্ত উত্তেজনা কেবল আঞ্চলিক অস্থিরতা বাড়াবে। সৌদি আরব উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের হামলাকে চরমভাবে নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে এবং ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে অযাচিত আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। তাৎক্ষণিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানের ওপর যে কোনো ধরনের হামলা ও আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটি বলেছে, এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মালয়েশিয়া মনে করে, যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলা দিয়ে শুরু হওয়া উত্তেজনা, যা পরবর্তীতে ইরান তৃতীয় দেশগুলোকে লক্ষ্য করে চালিয়েছে, তা অঞ্চলের ভবিষ্যৎ ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এতে আরও বলা হয়, আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নাগরিকদের জন্য হুমকি স্বরূপ এমন কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সকল পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করতে বলেছে দেশটি। এর জন্য মধ্যস্থতা করতেও প্রস্তুত তুরস্ক। 2025 সালে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধে অস্থির হয়ে উঠেছিল জ্বালানি তেলের বাজার। স্পর্শ করেছিল ব্যারেল প্রতি $80 ঘর। এই দফায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সেই অস্থিরতা চরমে পৌঁছেছে।
ইরানের পাল্টা হামলায় অস্থির এখন গোটা মধ্যপ্রাচ্য। ইঙ্গিত মিলছে দীর্ঘস্থায়ী সংঘাতের, যা বিশ্ববাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে, বিষিয়ে তুলতে পারে বহু মানুষের জীবন। সাধারণত জ্বালানি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যে কোনো সংকটেই প্রভাব পড়ে তেলের বাজারে। আর বৃহৎ তেল রপ্তানিকারী দেশ ইরানে চলমান অস্থিরতায় পাল্টে দিতে পারে আগের সব সমীকরণ। কেননা ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পরেই বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবহনের সরু জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান, যা দীর্ঘস্থায়ী হলে বড়সড় প্রভাব পড়বে তেলের সরবরাহ শৃঙ্খলের। ফলে অবধারিতভাবেই বাড়বে তেলের দাম। অবশ্য এরই মধ্যে সেই আভাসও মিলতে শুরু করেছে। 1 মার্চ ব্রেন্ট ক্রুড অয়েলের দর ব্যারেল প্রতি প্রায় $73 পৌঁছেছে। আর এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আরও বাড়বে তেলের দাম। ক্যাপিটাল ইকোনমিক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান উইলিয়াম জ্যাকসন বলেন, সংঘাত সীমিত পরিসরে থাকলেও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $80 ছুঁতে পারে। এটি দীর্ঘস্থায়ী হলে দাম $100 কাছাকাছি পৌঁছাতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি 0.6 থেকে 0.7% পয়েন্ট বাড়িয়ে দেবে। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হলেও 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ শনি ও রবিবার পশ্চিমা পৃথিবী সাপ্তাহিক ছুটিতে থাকায় তার প্রভাব এখনো পড়েনি বৈশ্বিক পুঁজিবাজারে। এদিকে 2026 সালের শুরু থেকে ট্রাম্পের নানা পদক্ষেপের কারণে VIX ভলিটিলিটি ইন্ডেক্স বা অস্থিরতার সূচক প্রায় 1/3 বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বন্ড বাজারে অস্থিরতার সূচক বেড়েছে প্রায় 15%, যা আগামীতে আরও বাড়বে। তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও মোটা দাগে লাভবান হবে যুক্তরাষ্ট্রই। কেননা চলতি বছরের শুরুতেই বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াশিংটন। এক সময়ে সস্তা এই তেল এখন চড়া মূল্যে বিক্রির সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্প্রতি বিশ্ববাজারে বড় দরপতনের শিকার হওয়া মার্কিন ডলারকে শক্তিশালী করার সুযোগও পাবে ট্রাম্প প্রশাসন। কেননা জ্বালানি পণ্যের বৃহৎ রপ্তানিকারক যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটলে অধিকাংশ মুদ্রার বিপরীতেই মার্কিন ডলার শক্তিশালী হবে। অর্থাৎ আখেরে লাভটা হবে যুক্তরাষ্ট্রেরই। বিশ্ববাজার অস্থির করে দিয়ে সেই লাভের গুড়ি এখন খাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো কদিন আগেই নিজেকে শান্তির দূত হিসেবে জাহির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছিলেন নোবেল শান্তি পুরস্কার। কঠোর সমালোচনা করেছেন মধ্যপ্রাচ্যে শাসন পরিবর্তন করা হোয়াইট হাউসের পূর্ববর্তী নেতাদের। বছর না ঘুরতে সেই একই ব্যক্তির হঠাৎ কি এমন হলো যে সম্পূর্ণ পাল্টে গেলেন, নিজেই হামলা চালিয়ে বসলেন। 2025 সালে মে মাসে মধ্যপ্রাচ্যে সফর করেন ট্রাম্প। ঘোষণা দেন আর অন্য কোনো দেশের সরকার পরিবর্তনের খেলা খেলবে না যুক্তরাষ্ট্র। তার ভাষ্য ছিল, তথাকথিত ন্যাশন বিল্ডাররা যত দেশ গড়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে। সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্টের সমালোচনাও করেন তিনি। কিন্তু ইরানে সর্বাত্মক হামলার নির্দেশ দিয়েছিলেন সেই ট্রাম্পই। দিয়েছেন সরকার পরিবর্তনের ডাক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন। হঠাৎ ট্রাম্পের এমন 360 ডিগ্রি পরিবর্তনের পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত দেখছেন ওয়াশিংটনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মর্তাজাভি। এই বিশ্লেষকের মতে এটি ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া যুদ্ধ। ইসরায়েল 2 দশক ধরে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়ে আসছিল। অবশেষে তারা তা পেরেছে, নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলা একজন নেতার জন্য, যা হাস্যকর। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্যে সবচেয়ে বড় বাধা ইরান। বাকিরা ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে টু শব্দটি না করলেও জবাব দিতে ছাড়ে না তেহরান। তাই তো ইরানে হামলার পক্ষে গত 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের কান ভারী করে আসছে তেল আবিব। ইরান খুব শিগগিরই পারমাণবিক শক্তিধর হয়ে উঠছে বলে ওয়াশিংটনের কান ঝালাপালা করেছে ইসরায়েল। বিপরীতে বরাবরই পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছে ইরান। এমনকি সেই অভিযোগের সত্যতার কথা স্বীকার করেছে ট্রাম্প প্রশাসনও। বলেছে, তেহরান অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এমন প্রমাণ তাদের কাছে নেই। এরপরও ইসরায়েলের ফাঁদে পা দিয়ে গত জুনে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা ফেলে ওয়াশিংটন। ট্রাম্প নিজেই দাবি করেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ব্যাপারটা এতটুকুতেই মিটতে পারত, কিন্তু অক্টোবরে নতুন করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে নেতানিয়াহু। এক পডকাস্টে তিনি বলেন, 8000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান।
যা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে পারে, যা দিয়ে তারা যে কোনো আমেরিকান শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। যদিও বাস্তবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো প্রমাণ নেই, অথচ নেতানিয়াহুর সেসব আজগুবি কথা বিশ্বাস করেছেন ট্রাম্প। চলতি সপ্তাহে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইরানের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তিনি। গত বছর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছিল মধ্যপ্রাচ্যে অগ্রাধিকার কমিয়ে পশ্চিম গোলার্ধে বেশি মনোযোগ দেবে ওয়াশিংটন। যদিও ইরানের সঙ্গে সংঘাতে যাওয়ার আভাস মিলছে গত কয়েক মাস ধরেই, তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে খুব একটা সমর্থন ছিল না মার্কিনীদের। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে মাত্র 21% মানুষ ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করে। বাকিরা ইরান ও আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতার পর নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তাছাড়া আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে ট্রাম্প ইরানকে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করলেও বাস্তবতা হলো 10,000 কিলোমিটারেরও বেশি দূরের ইরানকে সরাসরি হুমকি মনে করে না বেশিরভাগ নিরাপত্তা বিশ্লেষক। এমন প্রেক্ষাপটে ইরানে হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বাড়বে, এমন ধারণা থেকে উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালায় দুই পক্ষ। শেষবার ওমানের মধ্যস্থতায় ইতিবাচক ইঙ্গিতও মেলে, যদিও শেষ পর্যন্ত সংঘাত এড়ানো যায়নি। হঠাৎ কেন ভেস্তে গেল সেই কূটনৈতিক প্রচেষ্টা? এর পেছনেও ইসরায়েলের ভূমিকা রয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, নেতানিয়াহুর লক্ষ্য ছিল কূটনৈতিক সমাধান ঠেকানো, তাই আলোচনার মাঝখানে যুদ্ধ শুরু হওয়া নেতানিয়াহুর জন্য সাফল্য, যেমনটি গত জুনেও হয়েছিল। ট্রাম্পের শাসন পরিবর্তনের এই নীতি নেতানিয়াহুর জন্য জয় এবং আমেরিকান জনগণের জন্য ক্ষতি, কারণ এতে যুক্তরাষ্ট্র দীর্ঘ ও অনিশ্চিত সামরিক জটিলতায় জড়িয়ে পড়তে পারে। একই রকম কথা বলেছেন মার্কিন কংগ্রেসম্যান রাশিদা তালিব। তিনি বলেন, ট্রাম্প আমেরিকান রাজনৈতিক অভিজাতদের সহিংস কল্পনা ও ইসরায়েল সরকারের চাপে কাজ করছেন, অথচ অধিকাংশ আমেরিকান স্পষ্টভাবে বলছে আর যুদ্ধ নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও তার নিজের লাভ কমই হয়েছে। এক্ষেত্রে ট্রাম্পকে ভুলিয়ে ভালিয়ে ফায়দা লুটেছে নেতানিয়াহুর ইসরায়েল। খামেনির মৃত্যু কি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত, নাকি দেশটিতে ব্যক্তির মৃত্যুর মাধ্যমে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো অসম্ভব? 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ইরান। তবে কোনো কিছুই থেমে যায়নি, সব কিছু চলছে নিয়ম মাফিক। সংবিধান মোতাবেক ইতোমধ্যেই অন্তর্বর্তী নেতাও নির্বাচিত হয়েছেন। নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দেবে 3 সদস্যের একটি পর্ষদ। তারা হলেন গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি মোহসেনি ইজেই। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান মাথা নত করবে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল মোলরয় আল জাজিরাকে বলেছেন, সর্বোচ্চ নেতা নিহত হলেও যুক্তরাষ্ট্রের দাবির কাছে তেহরান নতি স্বীকার করবে এমন সম্ভাবনা খুবই কম। এই বিশেষজ্ঞের ভাষায় ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও অনেক জটিল। ইরানে কেবল সর্বোচ্চ নেতা নন, সেখানে ধর্মীয় নেতৃত্ব কাঠামো, সামরিক বাহিনী, IRGC এবং গোয়েন্দা সংস্থার মতো একাধিক শক্তির কেন্দ্র রয়েছে। খামেনির মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য বড় সফলতা বটে, তবে তাকে মেরে উদ্দেশ্য হাসিল করতে পারবে না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরানে শক্তিশালী বিরোধী শক্তির অনুপস্থিতির কারণে এবারও শাসন ব্যবস্থা পরিবর্তন হবে না। সরকার পতন করার জন্য যে বিরোধী শক্তি দরকার, সেই শক্তি কিন্তু নেই। এবং এখন যেহেতু বোমা পড়ছে এবং যুদ্ধাবস্থা, সাধারণ জনগণ কিন্তু বাইরে এখানে আন্দোলনে বের হয়ে এখানে সরাসরি ক্ষমতা দখল করবে। প্রথমত নিরাপত্তার কথা চিন্তা করতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের সেই সংগঠিত অবস্থাটি নেই। গণতান্ত্রিক শক্তি যদি আমরা বলি, অথবা রাজতন্ত্রকে সমর্থন করে এরকম শক্তি, সেই শক্তি ভেতরে নেই। এটুকু আমাদের বুঝতে হবে যে গত 47 বছরের মধ্যে ইরানে এই ইসলামী শাসনতন্ত্র অনেক বড় ধরনের তাদের একটা গ্রিপ, তারা একটা শক্ত মুঠি দিয়ে সেখানে কিন্তু পরিচালনা করে এসছে। এতদিনে যেটা পরিবর্তন করা সম্ভব হয়নি। এর মধ্যে কি মানুষের মধ্যে হতাশা ছিল না, ক্ষোভ ছিল না? ছিল। অনেকেই কিন্তু ডিফেক্ট করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই বলে আসছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না।
এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনাও হয়েছে। তবে আলোচনার মধ্যেই ইরানে হামলা করল ওয়াশিংটন ও তেল আবিব। এখন ইরান বলছে তারা খামেনি হত্যার প্রতিশোধ নেবে। মধ্যপ্রাচ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি বলেছেন, ইরান এবার এমনভাবে পাল্টা জবাব দিতে পারে যা এর আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বহু বছরের স্বপ্ন। এবার হয়তো তাদের হাতে একটি সুযোগ এসেছে, তবে এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবে তাই দেখার বিষয়। এদিকে খামেনির মতো একজন দূরদর্শী ও অভিজ্ঞ নেতাকে হারিয়ে ওয়াশিংটনের শক্তিশালী ধাক্কা কিভাবে সামাল দেবে তা এখন তেহরানের জন্য অগ্নি পরীক্ষা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।